মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন সাংবাদিকদের সামনে হাজির হলেন তখন পাকিস্তানের স্থানীয় সময় সকাল 6:30। এর আগে আলোচনায় ব্যয় হয়েছে 21 ঘন্টা। চোখে মুখে সেই ক্লান্তি আর নিষ্ফল আলোচনার হতাশা নিয়ে জানালেন ফিরছেন খালি হাতে। The bad news is that we have not reached an agreement. And I think that's bad news for Iran much more than it's bad. আমরা 21 ঘন্টা আলোচনা করেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না দুঃসংবাদ তার চেয়ে বেশি ইরানের জন্য। 3 মিনিটের সংবাদ সম্মেলনে ভ্যান্স এও বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেরা ও সবশেষ অফার দেয়া হয়েছে ইরানকে। তবে কি সেই অফার সেটি অবশ্য খোলাসা করেননি। এখান থেকে বেরিয়ে সোজা চলেন এয়ারফোর্স 2-তে। যেভাবে করমর্দন করে ইসলামাবাদে নেমেছিলেন সেভাবেই নেন বিদায়। ইসলামাবাদ থেকে বিদায় নিয়েছে ইরানের প্রতিনিধিরাও। তারা এই ঐতিহাসিক বৈঠক সম্পর্কে বলছে বেশিরভাগ বিষয়ে একমত ছিল দুপক্ষ, তবে বাদ সাধে 2 থেকে 3টি বিষয়। বিভিন্ন গণমাধ্যম বলছে ইউরেনিয়ামের মজুদ ও হরমুজের নিয়ন্ত্রণ ইস্যুতেই একমত হতে পারেনি তেহরান ও ওয়াশিংটন। আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছিলাম, কিন্তু 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের মধ্যে বেশ ব্যবধান ছিল এবং শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতেই পৌঁছায়নি। প্রায় 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস, সন্দেহ ও বিদ্বেষে ভরা এক পরিবেশে বৈঠক হয়েছে। তাই এটা শুরু থেকেই কেউ আশা করেনি যে আমরা একটি অধিবেশনে চুক্তিতে পৌঁছাতে পারব। এই ব্যর্থ আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানও যেন কিছুটা হতাশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর দুপক্ষকে আহ্বান জানান যুদ্ধবিরতির প্রতি সম্মান রেখে আলোচনা অব্যাহত রাখার। আমরা আশা করি টেকসই শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় পক্ষে ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আমরা দুই পক্ষকেই যুদ্ধবিরতি প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানাচ্ছি। ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধদ্বার ত্রিপাক্ষিক বৈঠকে যখন প্রতিনিধিদের ঘুম খাওয়া শিখে উঠেছে তখন মার্কিন প্রেসিডেন্ট মার্শাল আর্ট খেলা দেখতে ব্যস্ত। হাস্যোজ্জ্বল ট্রাম্পকে দেখে বোঝার উপায় নেই কতটা নাজুক পরিস্থিতিতে ফেলেছেন বিশ্বকে। মিয়ামিতে ইউএফসি ম্যাচ দেখতে আসার আগে তিনি দাবি করেন চুক্তি হোক বা না হোক যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি রাজনৈতিক বৈঠকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল বিশ্ব। আশা ছিল খুব শিগগিরই হয়তো অবসান হবে যুদ্ধের। তবে 21 ঘন্টার ম্যারাথন বৈঠকের পর কোনো রকম ফলাফল ছাড়াই প্রথম দফার আলোচনার ইতি টানে ওয়াশিংটন তেহরান। তবে কোনো চুক্তি ছাড়া বৈঠক শেষ হলেও আশার আলো নিভে যায়নি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন সাংবাদিক জন হেনডেনের মতে আলোচনার টেবিল থেকে জেডি ভ্যান্সের চলে যাওয়া মানেই সব শেষ হয়ে যায়নি। এটি ইরানকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান প্রদর্শনের কৌশল হতে পারে। তিনি মনে করেন দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে আলোচনা হয়ে আসছে, অদূর ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। শান্তি আলোচনা কভার করা পাকিস্তানের সাংবাদিক ওসামা বিন জাভেদের মতে কোনো চুক্তি না হলেও ভালো দিক হলো আলোচনা ভেঙে পড়েনি, আবার বড় কোনো অগ্রগতিও হয়নি। তবে দীর্ঘ আলোচনার ফলে একটি বিস্তৃত কাঠামো তৈরি হয়েছে। আর সাউথ এশিয়া আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ায় প্রমাণ করে তারা এ বিষয়ে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মনে করেন ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে, তবে তা পাকিস্তানে হবে নাকি অন্য কোথাও তা স্পষ্ট নয়। কেউ কেউ আবার দিচ্ছেন সতর্কবার্তাও। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলছেন যুক্তরাষ্ট্র ইরানকে প্রকাশ্যে যে কঠোর আলটিমেটাম দিয়েছে, গোপন বৈঠকেও যদি তার অবস্থান একই থাকে তাহলে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। কূটনীতি কখনোই শেষ হয়নি, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এমন বার্তা। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান জাতীয় স্বার্থ রক্ষা ও নিশ্চিতে ইরান, পাকিস্তান ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। রাখি জেসমিন, চ্যানেল 24। পাকিস্তানে তখন সবে ভোর হয়েছে। দীর্ঘ আলোচনায় ক্লান্ত এবং বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ জেডি ভ্যান্স যখন বক্তব্য দিতে উঠলেন, ঠিক তখন 1000 মাইল দূরে মিয়ামিতে খেলা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে রক্তমাখা মেঝেতে
উপভোগ করছেন দুই যোদ্ধার মারামারি। দৃষ্টি আটকে আছে রক্তরঞ্জিত মেঝেতে। উৎসবঘন পরিবেশে কিড রক গানের তালে তালে মঞ্চে প্রবেশ করেন ট্রাম্প। হাসেন ক্যামেরা দেখে, পোজ দেন থামস আপের। এ সময় তার সাথে ছিলেন সন্তান, বন্ধু আর গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সদস্য। যেন যুক্তরাষ্ট্রের সাধারণ এক সন্ধ্যায় প্রেসিডেন্টের একখণ্ড অবকাশ। হাজারো মানুষের মৃত্যু, বিশ্বজুড়ে জ্বালানি ও আর্থিক সংকট, সব যেন যোজন যোজন দূরে। এদিকে দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই বাড়ছে। মূল্যস্ফীতি বাড়ছে, তেলের দাম বেড়ে টান পড়েছে মার্কিনীদের পকেটে। ইরানের সমগ্র সভ্যতা নিশ্চিহ্ন করার হুমকি দেয়ায় তীব্র আপত্তি জানিয়েছেন নিজ দলের সদস্যরাও। চাওয়া হচ্ছে অভিশংসন। প্রশ্ন উঠেছে তার মানসিক সুস্থতা নিয়েও। আর অন্যদিকে ট্রাম্পের এমন উদাসীনতা কিন্তু আকস্মিক নয়। মিয়ামিতে আসার পথে তিনি সাংবাদিকদের বলেছিলেন, চুক্তি হোক বা না হোক তাতে যায় আসে না। সেই সাথে জোর গলায় দাবি করেন যুক্তরাষ্ট্রের কাল্পনিক বিজয়ের। শুধু এই একবার নয়, যতক্ষণ বৈঠক চলেছে পুরোটা সময় ভিত্তিহীন বক্তব্য, হুমকি ধামকি, গালিগালাজ চালিয়ে গেছেন ট্রাম্প। বৈঠকের প্রথম কয়েক ঘন্টার মাঝেই তিনি দাবি করেন ইরান হেরে গেছে। একই পোস্টে মুসলিমদের টিপ্পনি দিয়ে বলেন, মহান আল্লাহর প্রশংসা, ইরানের নেতারা কেউ বেঁচে নেই। খানিক বাদে আরেক পোস্টে দাবি করেন হরমুজ থেকে ইরানের মাইন সরিয়ে ফেলার প্রণালী দিয়ে জাহাজ চলাচলের দাবিও করেন তিনি। যদিও এসবকে গুজব ও ভিত্তিহীন বলছে ইরান। এছাড়া বৈঠক চলাকালীন চীনকে হুমকি দেন, মনগড়া দাবি করে বলেন যুক্তরাষ্ট্রে যত তেল আছে তা অন্য কোনো দেশের নেই। সেই সাথে যুক্তরাষ্ট্রের তেলের মান অন্য সবার চেয়ে ভালো বলেও মন্তব্য করেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরান যুদ্ধে বারবার জড়াচ্ছে চীন ও রাশিয়ার নাম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে ইরানে অস্ত্র পাঠিয়েছে চীন, যার মধ্যে আছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব অস্ত্র ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতে ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সন্দেহ কর্মকর্তাদের। তবে মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন এই গোয়েন্দা তথ্য এখনো চূড়ান্ত নয় এবং এখন পর্যন্ত মার্কিন বা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চীনা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ম্যানপ্যাডস নামে পরিচিত এই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় উঠতে থাকা বিমান ভূপাতিত করতে সক্ষম। গোয়েন্দা সংস্থাগুলো আরও দাবি করছে, চীন কিছু কোম্পানিকে ইরানের রাসায়নিক, জ্বালানি এবং সামরিক উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি দিয়েছে। একই সাথে মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, মার্কিন জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বিপ্লবী গার্ড কোরকে স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। একই সাথে তেহরানকে খাদ্য সহায়তা, অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম দিয়েছে মস্কো, উঠেছে এমন দাবিও। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে আরও বলা হয়, সামগ্রিকভাবে চলমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষরা এই যুদ্ধকে মার্কিন শক্তি ও প্রতিপত্তি দুর্বল করার সুযোগ হিসেবে দেখছে। এদিকে এই পরিস্থিতি মার্কিন চীন সম্পর্কেও জটিলতা তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। ইরান যুদ্ধের কারণে এই শীর্ষ বৈঠক মার্চ থেকে পিছিয়ে গেছে। যদিও এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে চীন, সেই সাথে যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। ইফতিতা জামান, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর দিন থেকেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার একটা বড় অংশ জুড়েই ছিল এই হরমুজ প্রণালীর প্রসঙ্গ। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান এখন চাইলেও পুরোপুরিভাবে হরমুজ প্রণালী খুলে দিতে পারবে না। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে নৌ মাইন পেতেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। কিন্তু প্রণালীর কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল তা এখন শনাক্ত করতে পারছে না IRGC নিজেই।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, হরমুজে মাইন পাতার জন্য ছোট আকারের রণতরী ব্যবহার করেছে আইআরজিসি। কিন্তু প্রণালী যেসব জায়গায় মাইন পাতা হয়েছে তার সবগুলো নথিভুক্ত বা রেকর্ড করা হয়েছে কিনা এটি এখনো স্পষ্ট নয়। অবশ্য মাইন পাতার তথ্য যে একেবারেই নথিভুক্ত করা হয়নি তা নয়। কিছু এলাকায় মাইন স্থাপনের তথ্য নথিভুক্ত করেছিল আইআরজিসি, কিন্তু সেখানেও সমস্যা আছে। আইআরজিসির নথিতে যেসব জায়গায় মাইন পাতার রেকর্ড রয়েছে সেসব মাইনের বেশিরভাগই সরে গেছে কিংবা ভেসে গেছে। আর মাইন শনাক্ত করা গেলেও সেগুলো অপসারণ করাও একেবারে সহজ হবে না। গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে প্রণালীটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আরাগচির প্রযুক্তিগত সীমাবদ্ধতা কথাটি মূলত মাইন দ্রুত খুঁজে বের করা বা অপসারণ করতে ইরানের অক্ষমতার দিকেই ইঙ্গিত দিচ্ছে। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষে মাইন স্থাপনকারী ছোট নৌকাগুলোকে শনাক্ত করা কঠিন ছিল। তাই যুক্তরাষ্ট্র নিশ্চিত নয় যে ইরান ঠিক কতগুলো মাইন স্থাপন করেছে হরমুজ প্রণালীতে বা সেগুলোর আসল অবস্থান কোথায়।